সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? 47তম বিসিএস প্রিলিমিনারি। স্যার কি পরীক্ষা কি আইলাম? কেন কি হয়েছে? আমার তো জীবনটা শেষ হয়ে গেছে স্যার। কেন, পরীক্ষা তো ভালোই হওয়ার কথা, একদম খারাপ হওয়ার কথা না। প্রশ্ন আপনি দেখছেন নি স্যার? কি প্রশ্ন, কোনটা, কি দেখতে হবে? পিএসসির সাথে আমার মনে কোনো জাতশত্রুতামি আছে স্যার। আচ্ছা, পিএসসির আসলে কারোর সাথে শত্রুতা নাই। আচ্ছা ঠিক আছে, তো কি কি প্রশ্ন, কি প্রশ্ন, খারাপটা কি করছে? আপনি প্রশ্নটা একটু দেখবেন নি? আচ্ছা দেখাও, দেখি আমি। আচ্ছা, এটা এটার নাম এটা কি বাংলা না ইংলিশ নাকি উর্দু স্যার? এটা তো বাংলা, প্রাচীন বাংলা। হ্যাঁ? আচ্ছা হ্যাঁ। এটা উচ্চারণ করতে যেতাম দাঁত ভাঙি যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। কা পরু তরুবর পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পুইঠা কাল, ক্লাসে আমি আলোচনা করার সময় তখন তো স্যার এগুলো আমার দরকার হবে না, এত ডিটেল পড়ে কি করব, এইভাবেই তো চিৎকার চেঁচামেচি করছিলাম। স্যার সবকিছু এত ডিটেল বললে তো স্যার আমরা মরে যাব স্যার। আচ্ছা আর কোথায়, আর কোথায় দেখাও স্যার দেখি। এই প্রশ্নটা একটু দেখেন তো স্যার। এই যে এই হ্যাঁ। মনোয়ালটা আসুন সাও। হ্যাঁ খুব পরিচিত। এরে আমি এই ব্যাটারে আমি খুব ভালোভাবে চিনি স্যার। আচ্ছা ঠিক আছে। এই ব্যাটা কি করছে? ব্যাকরণের উদ্ভব কিন্তু এই ব্যাটা হ্যাঁ করছে। প্রথম বাংলা ব্যাকরণ। প্রথম বাংলা ব্যাকরণ এটা করছে। হ্যাঁ। 1743 সালে করছে। ইয়ান তো আমি জানি স্যার। হ্যাঁ ঠিক আছে। এরপর আরো গভীর পড়ছি স্যার। হ্যাঁ। এতার বাড়ি যে পর্তুগাল, এখান পর্যন্ত তো পড়ে ফেলছি স্যার। পর্তুগিজ ছিলেন, একজন পাদ্রী ছিলেন। আচ্ছা এখন এই ব্যাটা কত বছর যাবত এই শব্দগুলো সংগ্রহ করছে, এটা জানা আমার কাজ স্যার। আপনি আমাকে বলেন চাই। ভদ্রলোকের পরিচয় জানতে গেলেও আমাদের ব্যাপারগুলো চলে আসতো। তো আসলে এখন ওই এমসিকিউ মুখস্থ করে পিলি পাস করার দিন কিন্তু শেষ না। কেন স্যার? আমরা তো এইভাবে পড়ে আসছি। এখন পড়ালেখার স্টাইল চেঞ্জ করতে হবে, পড়তে হবে ডিটেইল মানে ডিটেইল ইনফরমেশনে ডিটেইলিং করতে হবে। কিভাবে করতে হবে এই প্রশ্নটা আজকের এই সলভ ক্লাসটা একটু করলে আমরা বোধহয় সবাই বুঝতে পারবো। তুমি তাহলে বসে পড়ো, আমার ক্লাসটা অ্যাটেন্ড করো, আমরা ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, আমাদের শাহরুলের মতো আরো অনেকের আসলে এইবারের 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে আসলে অভিযোগের অন্ত নেই। এত 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 বেশি কঠিন প্রশ্ন, হ্যাঁ একটু কঠিন বলবো না আমি, বিষয়ের গভীর থেকে প্রশ্ন এসেছে, টপিকগুলো পরিচিত, বিষয়গুলো একটু গভীর থেকে যেতে হচ্ছে। আসলে এই এমসিকিউ পড়ে এমসিকিউ প্রশ্ন মুখস্থ করে প্রিলিমিনারি উতরানোর দিন কিন্তু আসলে শেষ। আমাদেরকে বিষয়ের গভীর জ্ঞান রাখতে হবে। আমরা একটু প্রশ্নগুলো আজকে উত্তর করব, উত্তর করলে আসলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের পড়াটা কিভাবে উচিত। তো প্রথম প্রশ্নটা আমাদের এখানে কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল লুই ভনি গুরু পুছিও যান। এইখানে ভনি শব্দের অর্থটা কি? আসলে আমরা যারা এখানে বিসিএস এর প্রিপারেশন নিই তারা কিন্তু আমরা জানি যে লুই পাদ হচ্ছেন চর্যাপদের প্রথম কবি। বাংলা সাহিত্যেরই আদি কবির নাম হচ্ছে লুই পাদ। চর্যার 1 নম্বর পদটা কিন্তু লুই পাদ লেখা, আর এটা চর্যার প্রথম পদেরই একটা লাইন। চর্চার প্রথম পদটা আসলে কি ছিল দেখো, এই লাইনগুলো কিন্তু তোমাদের সবারই পরিচিত। কা তরুবর পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল। আমার মনে হয় যারা খুব ভালো করে প্রিপারেশন নিয়েছে তাদের সবার সাথে এই লাইনটার বেশ ভালো একটা পরিচয় আছে, সবাই এই লাইনটাকে চেনে। কিন্তু এর পরের লাইনগুলো আর জানে না। পরের লাইনগুলো যেমন লুই দৃঢ় করিও মহাসুখ পরিমাণ, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে মজবুত করো হে মহাসুখ পরিমাণ। এরপর কাছে লুই ভনি গুরু পুছিও যান। লুই ভনি, ভনি মানে ভনিতা করা থেকে ভনি কথাটা আসছে, মানে বলে। লুই বলে, কি বলে? পুছিও যান মানে জিজ্ঞেস করে জানো। কার কাছ থেকে? গুরুর কাছ থেকে জিজ্ঞাসা করে জানো। কি জানবে? সল সমাধিও কাই করি হয়, অর্থাৎ সমস্ত সময় সে সমাধিতে কি করে, মানে লুই বলতেছে গুরুকে জিজ্ঞাসা করে এটা জানো যে সমস্ত সময় তিনি সমাধিতে কি করেন। তার মানে ভনি শব্দের অর্থ কিন্তু বলে। ঠিক আছে, পুছিও শব্দের অর্থ জিজ্ঞাসা করে। তো আমরা যদি গুরুত্বপূর্ণ কিছু চর্যার একটু অর্থ ধরে আমরা অ্যানালাইসিস করে একটু জানি, কৌতূহল থাকতে হবে জানার, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো পারা সম্ভব ছিল। প্রথম দুটো লাইন আমরা পড়েছি, বাকিগুলো আমরা আসলে পড়িনি, এটা আমাদের ব্যর্থতা। পিএসসি আমাদের সাথে শত্রুতা করেনি। আচ্ছা এরপরে আসি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি? তো কথা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড আছে মোট 13টা। সে 13টা খণ্ডের মধ্যে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড। এই দান খণ্ড থেকে কিন্তু আর একটা প্রশ্ন এবার এসেছে। এই যে ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় মন খণ্ড, বস্ত্রহরণ খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, রাধা বিরহ। 13টা খণ্ডের নাম এখানে কিন্তু প্রণয় খণ্ড বলে কোনো খণ্ডর নাম আমরা কিন্তু পাইনি, তাই না? তার মানে প্রণয় খণ্ড হচ্ছে এখানকার রাইট অ্যান্সার, হচ্ছে প্রণয় খণ্ড। প্রণয় খণ্ড হচ্ছে এই জায়গাকার রাইট অ্যান্সার হবে। আচ্ছা এরপরে পরে 3 নম্বর প্রশ্নটা কি ছিল? 3 নম্বর প্রশ্নটা ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট 13টা খণ্ড,
এরপরের প্রশ্নটা হচ্ছে বিবৃত স্বরধ্বনি বলতে কি বোঝায়? এটা খুবই সহজ, একদম ক্লাস 6, 7, 8, 9, 10 সব জায়গায় এগুলো আছে, বিবৃত স্বরধ্বনি, তাই না? বিবৃত মানে হচ্ছে বড়, মানে মুখটা যেখানে বেশি করে আ করতে হয় সেটা হচ্ছে বিবৃত, আর যেখানে মুখটা ছোট করে আ করতে হয় সেটা হচ্ছে সংবৃত। তাহলে বড় করে আ করাটা বিবৃত, তাহলে যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে সেটাই হলো বিবৃত স্বরধ্বনি। উত্তর হবে ক। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরেরটা 4 নাম্বার প্রশ্নটা কি হবে? ম্যানুয়াল দা আসুমসাও, এই যে আমাদের শাহরুল যে প্রশ্নটা করেছিল, অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? আমরা একটু ডিটেল যদি জানি ম্যানুয়াল দা আসুমসাও এর সম্বন্ধে। ম্যানুয়াল দা আসুমসাও একজন পর্তুগিজ, উনি পাদ্রী ছিলেন। ওনার ঢাকার উত্তর দিকে গাজীপুরের দিকে ওনার একটা চার্চ ছিল, মানে গির্জা ছিল, যে গির্জাটি এখন হচ্ছে সাধু নিকোলাস তলেন্তিনো গির্জা নামে পরিচিত। গাজীপুরের কালীগঞ্জে এই গির্জাটা অবস্থিত। তো উনি মূলত হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রচারের জন্য কিছু বই রচনা করছিলেন, যেমন বাংলা ভাষায় প্রথম হচ্ছে মুদ্রিত, বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ, যদিও বাংলা হরফে না, রোমান হরফে মুদ্রণ করা হয়েছিল। সেই গ্রন্থটার কিন্তু হচ্ছে লেখক ছিলেন আমাদের এই ম্যানুয়েল দা আসুমসাও। আচ্ছা, এরপরে হচ্ছে তা উনি একটা ব্যাকরণও রচনা করেন। সেই ব্যাকরণটা কি? সেই ব্যাকরণটা হচ্ছে ভোকাবুলারি এম আইডিওমা বেঙ্গালি এই পর্তুগিজ ডিভাইডেডো এম ডুয়াস পার্টিস, মানে এটা হচ্ছে পর্তুগিজ নাম, এটা বাংলা টু পর্তুগিজ একটা ডিকশনারি, 529 পৃষ্ঠার একটা ডিকশনারি ছিল। তো এটার জন্য তিনি যে শব্দ সংগ্রহ করছিলেন, সেই শব্দ সংগ্রহের সালটা ছিল 1734 থেকে 1742, অর্থাৎ উনি 9 বছর ধরে শব্দ সংগ্রহ করেন, এবং তারপরের বছর 1743 সালে যে লিসবন শহর থেকে উনি এটি প্রকাশ করেছিলেন। তার মানে এখানে 9 বছর ধরে শব্দ সংগ্রহ করেছিলেন তিনি। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সারটা কিন্তু হবে এই যে এখানে 9 থেকে 10 বছর, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরের প্রশ্ন আমরা যদি চলে যাই, এরপরের প্রশ্নটা হচ্ছে আলালের ঘরের দোলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? আলালের ঘরের দোলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস অনেকে বলেন, যদিও সার্থক কোনো উপন্যাস নয় আলালের ঘরের দোলাল। এটা হচ্ছে প্যারিচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর এই উপন্যাসের রচয়িতা ছিলেন। এই প্যারিচাঁদ মিত্রের নিজস্ব একটা মাসিক পত্রিকা ছিল, সে পত্রিকার নামই ছিল মাসিক পত্রিকা। 1854 সাল থেকে এই মাসিক পত্রিকাতেই ধারাবাহিকভাবে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। তাহলে উত্তর হবে মাসিক পত্রিকা। অর্থাৎ শুধুমাত্র একটা লাইন জানা যে প্যারিচাঁদ মিত্রের উপন্যাসের নাম আলালের ঘরের দরাল বাংলাদেশের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 1858 সালে প্রকাশিত হয়েছিল, এই ধরনের শুধুমাত্র ভাষা তথ্য জানাটা কিন্তু এখন একদমই এনাফ না। এরপরটা আসি আমরা, পরেরটা বলতেছি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ? খুব বিখ্যাত, এটা সহজ প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কামিনী রায়ের সুখ কবিতার অংশ ছিল এটি, কামিনী রায়ের সুখ কবিতার অংশ ছিল এটি। এরপরের প্রশ্ন যাই আমরা, এরপরের প্রশ্নটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? রিমেম্বার, হয়নি। তো কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়েছিল, যার মধ্যে একটা হচ্ছে বিশ্বের বাসী, ভাঙার গান, চন্দ্রবিন্দু, 3টাই বাজেয়াপ্ত করা হয়েছিল। এছাড়া যুগবাণী এবং হচ্ছে প্রলয় শিখা, এই টোটাল 5টা গ্রন্থ তার বাজেয়াপ্ত করা হয়েছিল। অগ্নিবীণা যে কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতাই কিন্তু বিদ্রোহী কবিতা, এই কাব্যগ্রন্থটা বাজেয়াপ্ত করা হয়নি। আচ্ছা, এরপরে আসতেছে জসিমউদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? এটা রাখালি কাব্যের অন্তর্গত। উত্তর হবে রাখালি, উত্তর হবে হচ্ছে রাখালি পত্রিকার অন্তর্গত। আচ্ছা, উত্তর হবে এখানে রাখালি। এরপরের হচ্ছে গৌরী প্রাকৃত বলতে কি বোঝায়? প্রাকৃত বলতে কি বোঝায় আগে সে কথা আসি। প্রাকৃত মানে হচ্ছে প্রাকৃত ভাষা, মানুষের মুখের ভাষা। তাহলে গৌরী প্রাকৃত বলতে কি বোঝাবে? গৌড়ী অঞ্চলের মানুষের মুখের ভাষা। তাহলে গৌড় অঞ্চলের মুখের ভাষাই হচ্ছে গৌড় প্রাকৃত ভাষা। আচ্ছা, এরপরেরটা হচ্ছে গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কি? এটা পারিভাষিক শব্দ, এটার অর্থ হচ্ছে শব্দার্থপঞ্জি। গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা শব্দার্থপঞ্জি। আচ্ছা, তারপরটা আছে ব্যাং শব্দটি অনুসার দিয়ে লিখতে হবে, কারণটা হচ্ছে এর অসন্ত উচ্চারণ অনুসার হয়। কটা অ্যান্সার? এইচএসসি যারা আছে, এইচএসসি উচ্চারণের নিয়মের মধ্যে কিন্তু এই নিয়মগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে সে কৌতুক করার কৌতূহল সংবরণ করিতে পারলো না, এই বাক্য কি কারণে ত্রুটিপূর্ণ? কি কারণে ত্রুটিপূর্ণ একটু দেখি। কৌতুক করার কৌতূহল, কৌতুক করা মানে কাউকে আমি উপহাস করব, একটু হাস্যরস করব, তাই না? তা এটার জন্য তো কৌতূহল না, কৌতূহল মানে জানার ইচ্ছা। তা কৌতুক করার সাথে তো কৌতূহলের কোনো সম্পর্ক নাই। কৌতুক করার ইচ্ছা হইতে পারে, কৌতুক করা তো কৌতূহল হবে না। তার মানে এইখানে হচ্ছে তোমার
শব্দের অর্থ অনুযায়ী প্রয়োগ হয়নি, অর্থাৎ এখানে কৌতূহল শব্দটা সঠিক প্রয়োগ হয়নি, তাহলে শব্দের অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরের অংশে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, এখানে নিত্য শব্দটি প্রতিশব্দ কি? নিত্য ফুলে মানে কি? নিত্য মানে এখানে প্রতিদিন, নিয়মিত বোঝানো হয়েছে। আর এখানে দেখো অতিশয় মানেও নিয়মিত না, চিরন্তন মানেও নিয়মিত না, প্রকৃতি মানেও নিয়মিত না। অহরহ, অহ মানে দিন, অহ যোগ অহ, এই সন্ধি যোগে অহরহ গঠিত, অহরহ মানে নিয়মিত প্রতিদিন, তাহলে নিত্য শব্দের এখানে অর্থ হচ্ছে অহরহ। আচ্ছা, তারপরেরটা, বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে? এটা খুব কমন প্রশ্ন, একদমই ক্লাস 7-এর বই থেকে তুলে দেওয়া, 7-এর বোর্ডের যে বাংলা ব্যাকরণ বই আছে সেখান থেকে তুলে দেওয়া। কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী হচ্ছে এখানে হচ্ছে শব্দ অবস্থান করে। আচ্ছা, এরপরে আসি, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে? এটা জামিল চৌধুরী। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক হচ্ছেন জামিল চৌধুরী। আচ্ছা, এরপরে আসি, কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? অন্নদামঙ্গল কাব্যে, ভারতচন্দ্র রায় গণকারের অন্নদামঙ্গল কাব্যে। অন্নদামঙ্গল কাব্যটা রচিত হয়েছিল, ভারতচন্দ্র রায় গণকার এটা রচনা করেছিলেন, কিন্তু রচিত হয়েছিল কৃষ্ণচন্দ্রের, রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায়। তো সেই সময়কার ইতিহাসের অনেক চরিত্রই কিন্তু এখানে দেখা যাবে এই কাব্যটাতে। যেমন আমরা নবাব সিরাজউদ্দৌলাকে দেখতে পাবো, আলিবর্দী খানকে দেখতে পাবো, আমরা দেখতে পাবো হচ্ছে সুজাউদ্দিন খানকে, সরফরাজ খানকে, এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ, এবং কৃষ্ণচন্দ্রকে তো অবশ্যই এই কাব্যে খুঁজে পাওয়া যাবে। তার মানে হচ্ছে অন্নদামঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্রগুলো দেখতে পাওয়া যাবে। আচ্ছা, এরপরে লিখতেছেন কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? এখানে যে কাব্যগুলো আছে, তোহফা, হপ্তবাইকর, পদ্মাবতী, সবই আলাওলের লেখা, কিন্তু পদ্মাবতী কাব্যে আলাওল তার নিজের জীবনের কথা বলেছেন। পদ্মাবতী কাব্যে, পদ্মাবতী কাব্যে হচ্ছে, পদ্মাবতী কাব্যটা আমরা জানি যে হিন্দি কবি মালিক জয়সির পাদমাবত কাব্যের অনুবাদ হচ্ছে পদ্মাবতী। আর এই কাব্যের একটা অংশে আমাদের আলাওল কিন্তু কিভাবে তিনি জলপথে পর্তুগিজ জলদস্যুদের হাতে পড়লেন, এই ঘটনাগুলো উল্লেখ করেছেন, অর্থাৎ নিজের জীবনের কথা উল্লেখ করেছেন। উত্তর হবে পদ্মাবতী। আচ্ছা, এরপরে আসি, এরপরের প্রশ্নটা কি? তুরস্ক ভ্রমণ কার লেখা? তুরস্ক ভ্রমণ ইসমাইল হোসেন সিরাজির লেখা, তুরস্ক ভ্রমণ। এরপর 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 হচ্ছে সৈয়দ অলিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে? চাঁদের অমাবস্যা উপন্যাসে এখানে একটু কনফ্লিক্টিং আছে ব্যাপারটা। চাঁদের অমাবস্যা উপন্যাসে আসলে অস্তিত্ববাদ এবং পরাবাস্তববাদ দুটারই রূপায়ণ ঘটেছে, তবে অস্তিত্ববাদের বেশি, মানে পরাবাস্তববাদ থেকে অস্তিত্ববাদটা বেশি প্রাধান্য পেয়েছে। অস্তিত্বের সংগ্রামটা এখানে যে চরিত্রগুলো আছে উপন্যাসে, সেখানে আমরা তাদের অস্তিত্বের সংগ্রামটাই মুখ্য হয়ে উঠেছে, তাই উত্তরটা আসলে অস্তিত্ববাদ বেশি গ্রহণযোগ্য। আচ্ছা, এরপরে প্রশ্নটা হচ্ছে, প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। এখানে হচ্ছে এটা হচ্ছে 21-এর কবিতা, এই কবিতার নাম, আর এটা লিখেছেন আল মাহমুদ, আল মাহমুদের কবিতা এটা। আচ্ছা, এরপর হচ্ছে ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? ঐক্যমত শব্দটি যদি আমি সমাস করি এভাবে, ষষ্ঠী তৎপুরুষ সমাস, মতের ঐক্য, ঐক্যমত, যেমন হচ্ছে রাজপথকে আমরা যদি ষষ্ঠী তৎপুরুষ সমাজনে করি, সেটা হচ্ছে পথের রাজা রাজপথ। ঠিক একইভাবে মতের ঐক্য, ঐক্যমত যদি ধরে নিই, তাহলে এই সমাস গঠন বিবেচনায় তখন এটা অশুদ্ধ না। তাহলে মতের ঐক্য এভাবে সমাস সাধিত করলে এটা ভুল হবে না, অশুদ্ধ হবে না। আচ্ছা, এরপর হচ্ছে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সংস্কারের মূল উদ্দেশ্য কি ছিল? 1936 সালে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমে হচ্ছে প্রমিত বানানের নিয়ম প্রকাশ করে। এটার মূল উদ্দেশ্য ছিল বানানে বিকল্প বর্জন করা। এটাও কিন্তু ক্লাস 7-এর বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরের প্রশ্ন, অভিধানে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায়? এটা ক্লাস 8-এর বই থেকে তুলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে, এবং অভিধানের নিয়ম তো আমরা জানি, সেটা হচ্ছে এটার অবস্থান হচ্ছে স্বরবর্ণের শেষে ব্যঞ্জন বর্ণের আগে, স্বরবর্ণের শেষে ব্যঞ্জন বর্ণের আগে। আচ্ছা, তারপরে প্রশ্ন, পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটবে? স্মরণ শব্দের ক্ষেত্রে যে কোনো পূর্ববঙ্গীয় উচ্চারণে যদি তাদের সাথে রিকার, রফালা, লফালা অথবা নফালা না থাকে, তাহলে দন্তেশ্বরটা তালবস্যা হয়ে যাবে, অর্থাৎ ক হবে অ্যান্সার। অর্থাৎ হচ্ছে এখানে ক হবে অ্যান্সার। আচ্ছা আচ্ছা, এরপরে প্রশ্নটা কি? এরপরে প্রশ্নটা, গড্ডলিকা প্রবাহিত বাগধারা, গড্ডল শব্দের অর্থ কি? এই কারণেই বলি বাগধারার অর্থ জানা জরুরি। সেটা হচ্ছে গড্ডলিকা প্রবাহ মানে হচ্ছে ভেড়ার পাল যখন যায়, প্রথমটা যেদিকে যায় সবাই পড়িমড়ি করে সেদিকেই যায়, ট্রেন আসতেছে, বাস আসতেছে, কোনো কিছু দেখে না ভেড়া, এখান থেকে কথাটা আসছে, এই ভেড়ার প্রবাহ থেকে গড্ডালিকা প্রবাহ।
ঠিক আছে, মানে অন্ধ অনুকরণ যেটার মানে। তো এখানে গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া, তাহলে গদ্য শব্দের অর্থ হচ্ছে ভেড়া। আচ্ছা, এরপরে প্রশ্নটা হচ্ছে, এমন প্রীতি কভু নাই দেখি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি, এটা কার লেখা? এটা কিন্তু বড়ুচন্দ্র দাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ। কোন দান খণ্ডের আছে, এটা দান খণ্ডের অংশ, এই লাইনটা দান খণ্ডে আছে, এটুকু বলে দিলাম কিন্তু। ঠিক আছে, বড়ুচন্দ্র দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ দান খণ্ডে এই লাইনটা আছে। আচ্ছা, এরপরে ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো, এগুলো মূলত ছিল হচ্ছে সংস্কৃত বইয়ের অনুবাদ। সংস্কৃত যে বইগুলো ছিল, সংস্কৃত বইয়ের অনুবাদ প্রকাশ করা হতো ওই সময়, ফোর্ট উইলিয়াম যুগ পূর্বে। আচ্ছা, সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম? এখানে কোনটা ব্যতিক্রম? এখানে আমরা যদি দেখি দিবারাত্রির কাব্য, এটা একটা উপন্যাস, শেষের কবিতা উপন্যাস, নদী ও নারী উপন্যাস। ব্যতিক্রম কোনটা? বাংলার কাব্য। এই বাংলার কাব্য এটা একটা সমালোচনা গ্রন্থ, এটা একটা সমালোচনা গ্রন্থ, তাই এটা ব্যতিক্রম। অ্যান্সার হবে এ, ক হবে অ্যান্সার। আচ্ছা, এরপর যদি যাই, বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? কথা হলো এটা একটা অপপ্রয়োগের দৃষ্টান্ত, বাট কোনো অপপ্রয়োগ যদি বহুল ব্যবহৃত হয়, নিয়মিত ব্যবহৃত হয়ে আসে, তখন সেটা তার অশুদ্ধতা হারায়। তার মানে উত্তরটা হবে বহুল ব্যবহারে প্রয়োগ অশুদ্ধতা হারিয়েছে। এখানে কিন্তু হওয়া উচিত ছিল গরু ছাগলের বিরাট হাট, বাট যেহেতু বহুল ব্যবহার হয় বিরাট গরু ছাগলের হাট, তাই বহুল ব্যবহারে প্রয়োগ অশুদ্ধতা হারিয়েছে, ঘ হবে আনসার। আচ্ছা, এরপর হচ্ছে 30, অজর শব্দের বিপরীত শব্দ কি? অজর শব্দের মানেটা যদি একটু বিশ্লেষণ করি, মানে না এখানে, আর জ্বর মানে মানে জরাগ্রস্ত, জরা মানে বয়স, বার্ধক্য, জরা মানে বার্ধক্য, তাহলে বার্ধক্য না, বার্ধক্যের বিপরীত শব্দ হচ্ছে অজর, তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? বার্ধক্য, তাই তো? প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে। আচ্ছা, এরপরে আসি, হরফের ছড়া কার লেখা বর্ণ শিক্ষার বই? এটা হচ্ছে ফররুক আহমেদের লেখা বর্ণ শিক্ষার বই। এটাও কিন্তু 9-10 বইয়ে আমরা কিন্তু ফররুক আহমেদের 20টি কবিতা আছে, সেখানে কিন্তু বলে দেওয়া আছে, কবি পরিচিতির মধ্যে এটা আছে। আচ্ছা, এরপর আসে রক্ত করিবে নাটকের অন্তর্গত বিষয় কি? রক্ত করিবে নাটকের অন্তর্গত বিষয় হচ্ছে পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো। কারণ এখানে যে যক্ষপুরীর রাজা, সেই যক্ষপুরীর রাজা তার স্বর্ণখনিতে শ্রমিকদেরকে যন্ত্রের মতো ব্যবহার করে, মানে পুঁজিবাদে কিন্তু নেতিবাচক দিকটা উঠে আসতেছে, যে কারণে নন্দিনী, যিনি জীবনের আহ্বান, তাকে কেউ পায় না। এই যে এই যন্ত্র হয়ে যাচ্ছে মানুষ, পুঁজিবাদ যেমন মানুষকে যন্ত্র করে ফেলতেছে, এই দিকটাই মূর্ত হয়ে উঠছে এই রক্ত করিবে নাটকে, তার মানে ঘ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্নটা হচ্ছে, মীর মোশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? আচ্ছা, প্রথম দিকে 3 খণ্ডে বিষাদ সিন্ধু রচনা করেন, হ্যাঁ 3 খণ্ডে রচনা করেন, এটা সত্য। নিজের জীবনে রচনা করেন, হ্যাঁ, গাজী মিয়ার বস্তামি, এটা হচ্ছে তার রচনা। আচ্ছা, তারপরে জমিদারি দেখাশোনা কাজ করেছেন, হ্যাঁ, ফরিদপুরের নবাব স্টেটে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। বিবি কুলসুম তার প্রথম স্ত্রী, একটু ঠিকই কোশ্চেন, বিবি কুলসুম তার স্ত্রী, ঠিক আছে, এটা সত্য কথা, তবে প্রথম স্ত্রী না, দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রীর নাম ছিল আজিজুন নেসা, তার প্রথম স্ত্রীর নাম ছিল আজিজুন নিসা, তার মানে এটা ভুল, মানে বিবি কুলসুম তার দ্বিতীয় স্ত্রী ছিল, তাহলে এটা এটা এখানে অ্যান্সার হবে ঘ। এরপর জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? আচ্ছা, জীবনানন্দ দাশের বেশিরভাগ লেখাই তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। আসলে উনি লিখতেন, প্রকাশ করতেন না। অসংখ্য ছোট গল্প এবং উপন্যাস পাওয়া গেছে, পাণ্ডুলিপি পাওয়া গেছে তার মৃত্যুর পরে, পরে সেগুলো প্রকাশিত হয়েছিল। সেগুলো নিয়ে অন্নদাশঙ্কর রায়, বুদ্ধদেব বসু এরা গবেষণা করেছেন। এবং আসলে জীবনানন্দ দাশ মৃত্যুর পরে 1999 সালে যখন জীবনানন্দ দাশের জন্ম শতবার্ষিকী পালন করা হচ্ছিল, তখন তিনি রবীন্দ্রনাথ এবং নজরুল পরবর্তী সময় বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি হয়ে ওঠেন। তো জীবনানন্দ দাশের এখানে ঝরা পালক, এটা তার প্রথম প্রকাশিত কাব্য, 1927 সালে এটা প্রকাশিত হয়েছিল। বনলতা সেনটাও 1942 সালে সিগনেট প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল। সাতটি তারার তিমির, এটাও 1948 সালে প্রকাশিত হয়েছিল। শুধুমাত্র রূপসী বাংলা, এখানে তিনটাই তার মৃত্যুর আগে প্রকাশিত হয়েছে। শুধু রূপসী বাংলায় পাণ্ডুলিপিটাই পাওয়া গিয়েছিল হচ্ছে তোমাদের হচ্ছে জীবনানন্দ দাশের মৃত্যুর পর 1954 সালে উনি মারা গিয়েছিলেন। তো 1954 সালে ওনার মৃত্যুর পরে রূপসী বাংলার পাণ্ডুলিপি পাওয়া গিয়েছিল। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? এখানে অ্যান্সার হবে হচ্ছে রূপসী বাংলা। শেষ প্রশ্নটা, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? এটা এর আগেও বিসিএস এসেছে প্রশ্ন, খুব কমন ডায়লগ। পথিক তুমি পথা রয়েছো কি, এই যে এটা হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্রের কম্পলকুণ্ডলা উপন্যাসের হচ্ছে ডায়লগ, ঠিক আছে? বাংলা সাহিত্যের প্রথম মানে রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা, সেই উপন্যাসের ডায়লগ হচ্ছে এইটা।
যাক, এটাই ছিল আজকের আমাদের 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান। তো আমরা কিন্তু একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট দেখা যাচ্ছে, প্রশ্ন খুব কঠিন আসেনি, তবে কিছু জায়গায় কয়েকটা প্রশ্ন একটু গভীর থেকে দিয়েছে, অর্থাৎ বিষয়ের গভীরতা, জ্ঞানের গভীরতা থাকাটা জরুরি। আর তোমাদের জন্য যে জিনিসটা বলতে চাচ্ছি, আমাদের হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং নিবন্ধনের জন্য আমাদের ব্যাচ শুরু হয়েছে, এবং আমাদের অফলাইন এবং অনলাইন, আমাদের আপাতত অফলাইন ব্যাচটা শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই অনলাইন ব্যাচ শুরু হয়ে যাবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারো। কিন্তু তো নেক্সট অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।